হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের। আজকে যেটা দিয়ে শুরু করব সেটা আগে কয়েকটা এপিসোডে যেরকম তোমাদের বলে নিয়েছিলাম যে এবার থেকে কম্পিউটার হার্ডওয়্যারের শেষের দিকে যেহেতু আমরা চলে এসেছি, সুতরাং আমরা এমন এমন জিনিসগুলো করাবো যাতে কম্পিউটার হার্ডওয়্যারের অনেকটা করে কভার হয়। ঠিক তেমনি আজকে যেটা করাবো সেটা অলরেডি তোমাদের কোনো না কোনোভাবে পার্ট করে বিভিন্ন এপিসোডে করানো হয়ে গেছে। আজকে যেটা করাবো একসঙ্গে দেখাবো একটা বা দুটো এপিসোডে, যদি একটা এপিসোডে হয়ে যায় একটা এপিসোড, নাহলে দুটো এপিসোডে, যে আমরা যখন একটা কম্পিউটার অ্যাসেম্বল করব বা দোকান থেকে এনে পারচেস করে নিজেরা অ্যাসেম্বল করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে সফটওয়্যার ইনস্টল করে রেডি করব, সেই সময় আমাদের কি কি দেখে নিতে হয়, কীরমভাবে পার্টসগুলো অ্যাসেম্বল করতে হয়, ক্যাবিনেটে ফিটিং করতে হয়, কি কি জিনিস তার কনফিগারেশন দেখতে হয়, এই পুরো ব্যাপারটা একটা আমরা থিওরির মাধ্যমে এবং থিওরি এবং তার সঙ্গে ছবি দেখিয়ে দেখিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। চেষ্টা করব যে পুরো প্র্যাকটিক্যালি যেটা তোমরা যখন করবে সেইটা এই থিওরির মাধ্যমে তোমাদের সামনে পুরো সুন্দর করে তুলে ধরতে, যাতে তোমরা প্র্যাকটিক্যালি নিজেরাই নিজেদের মতো করে করতে পারো। তো প্রথম হাউ টু বিল্ড এ কম্পিউটার আর পিসি, এটার মানেটা হচ্ছে আমি যখন ডিফারেন্ট মাদারবোর্ড, এসএমপিএস, ক্যাবিনেট, এই সব যা যা লাগে একটা কম্পিউটার তৈরি করতে, সেটা আমি মার্কেট থেকে কিনে এনে বাড়িতে আমার নিজের জন্য হোক বা কোনো কারোর কাস্টমারের জন্য হোক সেটাকে অ্যাসেম্বল করে রেডি করে দেবো। সেইটা হচ্ছে হাউ টু বিল্ড এ কম্পিউটার আর পিসি। তো এপিসোডটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা দেখছো ভিডিওগুলো একটু লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে যারা এই কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আগ্রহী তাদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই আমাদের ভিডিওগুলো দেখে জানতে পারে, শিখতে পারে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা বেল আইকন নোটিফিকেশানে অল বটমে প্রেস করে তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com, এখানে তোমরা ভিজিট করছোই অবশ্যই। এখানে তোমরা আমরা যে থিওরি পার্টটা পড়াচ্ছি সেটা টেক্সট আকারে এবং তার ভিডিও দুটোই একসঙ্গে পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক কিছু পাবে যেগুলো ইউটিউবে করানো হচ্ছে না, আমাদের এই চ্যানেলে করানো হচ্ছে না, সেখানে আরও অনেক কিছু বেশি পেয়ে যাবে। তো প্রথমে দেখা যাক কম্পিউটার অ্যাসেম্বল করব বা কম্পিউটারের যে পার্টসগুলো একটার সঙ্গে একটা জুড়ব, ক্যাবিনেটে রেডি করব, সেটা প্রাইমারিলি কি আমরা দেখব বা কি মেনে চলব। এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, সো বাই কানেক্টিং দ্য পার্টস অফ দ্য কম্পিউটার অ্যাট দেয়ার রাইট প্লেস উইল মেক এ গুড অ্যান্ড পারফেক্ট কম্পিউটার। কম্পিউটারটা একটা অবশ্যই ইলেকট্রনিক ডিভাইস, সুতরাং তার পার্টস মানে কম্পিউটারের পার্টসগুলো যখন আমরা কানেক্ট করব একটার সঙ্গে একটা, শুধু একটার সঙ্গে একটা না, ঠিক ঠিক জায়গায়, এখানে অন্যান্য জিনিসের সঙ্গে তার কম্পিউটারের পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেকটা নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট স্লটে বা নির্দিষ্ট কানেক্টার পয়েন্টে লাগাতে হবে, অন্য জায়গায় সেটা লাগবে না। লাগিয়ে যখন তৈরি করব তার ফলে একটা পারফেক্ট কম্পিউটার তৈরি হবে। ইট ইজ নট অ্যান ইম্পসিবল টাস্ক, অনলি দেয়ার ইজ এ নিড টু পিক আউট দ্য রাইট কম্পোনেন্টস অ্যান্ড কেয়ারফুলি মেক কানেকশনস ইন দ্য রাইট স্লট অ্যান্ড কানেক্টার্স। এটা খুব কঠিন কাজ না, অ্যাসেম্বল করা এবং তারপরে অপারেটিং সিস্টেম লোড করা এবং তারপরে সফটওয়্যার লোড করা, এটা হার্ডওয়্যারের বেসিক জ্ঞান থাকলেই হয়ে যাবে। শুধু আমাদের স্টেপ বাই স্টেপ কেয়ারফুলি জিনিসটা করতে হবে, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিসগুলো লাগানো, ঠিকঠাক জিনিসগুলো ইনস্টল করা ইত্যাদি। হেয়ার উইল গো এ স্টেপ বাই স্টেপ ট্যুর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইচ স্টেপ টু বিল্ড এ কম্পিউটার। আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো এখানে যে কী করে একটা কম্পিউটার তৈরি করে নিতে হয়, অ্যাসেম্বল করে। অলসো উই উইল সি দ্য কম্পোনেন্টস হুইচ আর বেস্ট সুইটেড ফর বিল্ডিং এ কম্পিউটার। এর সঙ্গে যতটা সম্ভব, মার্কেটে তো প্রচুর কোম্পানির প্রচুর জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের প্রচুর কোম্পানি আছে, র্যামের প্রচুর কোম্পানি আছে, এসএমপিএসের প্রত্যেক কম্পিউটার প্রচুর কোম্পানি আছে, এরকম প্রত্যেকটা পার্টসের প্রচুর কোম্পানি আছে। আমরা চেষ্টা করব বেস্ট কিভাবে চুজ করতে হয় বা বেস্ট কিভাবে দেখে নিতে হয় আমাদের কম্পিউটার তৈরির ক্ষেত্রে, সেটা মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার। কারণ পুরো সব জিনিসের ক্লারিফিকেশান
বা এক্সপ্লানেশন, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা মাদারবোর্ড, প্রত্যেক কোম্পানির র্যাম, প্রত্যেক কোম্পানির হার্ড ডিস্ক, এগুলো ধরে ধরে সম্ভব নয়। সেটা তোমরা কাজ করতে করতে কিছুটা শিখবে, কিছুটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশানের গেন করবে, সেখান থেকে জানবে, এরকমভাবে আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে। দ্য কম্পোনেন্টস নিডস টু বিল্ড এ কম্পিউটার কী কী? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কেস, এই যে ক্যাবিনেট। ইট ইজ দ্য ফার্স্ট এসেন্সিয়াল পার্ট অফ এ কম্পিউটার বিল্ডিং। দিস কেসেস আর প্রেজেন্ট ইন ডিফারেন্ট সাইজ অফ দ্য কম্পিউটার উই বিল্ড। এটা বিভিন্ন রকমের বিভিন্ন সাইজ হবে। তাহলে বলতে পারো যে আমরা কী সাইজটা নেবো, কোন সাইজটা নেবো না, সেটা ডিপেন্ড করছে আমরা কী ধরনের মাদারবোর্ড নিচ্ছি বা আদার্স পার্টস বা যেগুলো আছে সেগুলো কীরকম নিচ্ছি। এখন বড় নিলে কি হয়, জায়গাটা ভেতরে অনেক বেশি থাকে, হাওয়াটা ওখানে বেশি সার্কুলেট হয় এবং তার ফলে ওখানে ভেতরটা কুল থাকে। আর ছোট নিলে অল্প ছোট জায়গা, মনে করো আমার বড় জায়গা নেই যেখানে আমি রাখবো, যে ডেস্কে রাখবো সেটা ছোট, তার মানে আমাদের ছোট ক্যাবিনেট দেখে নিতে হবে, ভালো দেখে ছোট ক্যাবিনেট। এই ক্যাবিনেট যখন নেবো, এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো এসএমপিএস নেই। দোকান থেকে কিনতে গেলে মানে তোমাকে এসএমপিএসটা আলাদা করে নিতে হবে। ক্যাবিনেটের মডেল দেখতে ভালো, সাধারণত আমরা দেখতে ভালো, একটু সামনের ফ্রন্ট প্যানেলের ডিজাইনটা ভালো, এই রকম দেখে কিনি, ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা কী ধরনের মাদারবোর্ড ব্যবহার করব এবং কী কাজে লাগাবো, সেইখানে তার উপর বেস করে ক্যাবিনেটটা নেবো। দেখতে তো অবশ্যই ভালো নেবো, আমাদের একটা ঘরে টেবিলের উপর থাকবে, একটা দেখতে ভালো না লাগলে হয়। তো এই হচ্ছে প্রাথমিক ক্যাবিনেটটা গেল। এরপরে আছে পাওয়ার সাপ্লাই ইউনিট, পিএসইউ পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিট or PSU is used for supplying the required power to each part of the computer. The best selection of PSU should begin at 500 watts. Select a modular, reliable, branded and efficient PSU for building the computer. It will be an expensive deal, but it is an important component, so it should be chosen best. আচ্ছা, এইখানে আর একটা কথা বলে রাখি, ক্যাবিনেট ছাড়া মোটামুটি বাকি যা পার্টসগুলো আছে, মনে করো র্যাম, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, সব আলাদা আলাদা করে আগে আমরা হার্ডওয়্যার পার্টে বিভিন্ন এপিসোডে আমরা তোমাদের দেখিয়েছি, করিয়েছি। সেখানে ছবি সহ তার ডিটেলস কত রকমের হয়, কি হয়, পুরো ডিটেলস করিয়েছি। এখানে আর ওই অত ডিটেলসে, ছবি সহ অত ডিটেলসে যাব না। এখানে যেহেতু আমাদের কনসেপ্টটা অন্য, কিভাবে কম্পিউটারটা বিল্ড করতে হয়, অ্যাসেম্বল করতে হয় এবং তার সঙ্গে কি দেখে আমরা কোন পার্টসটা চুজ করব সেইটা, সুতরাং অত ডিটেলসে আমরা যাব না। তো এসএমপিএস সাধারণত 300 ওয়াট থেকে শুরু হয়। আমরা নর্মাল যারা ধরো অফিসের কাজ হবে, অফিসের কাজ মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসবের কাজ হবে, সেখানে কম ওয়াটের হয়ে যায়। কিন্তু এখনকার দিনে গ্রাফিক্স কার্ড বলো বা আরও যা যা হাই কনফিগারেশনের এসে গেছে এবং সেগুলো বাড়ির ক্ষেত্রে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই জিনিসগুলো থাকে। তার মানে যত বেশি আমরা হাই কনফিগারেশনের গ্রাফিক্স কার্ড বলো বা অন্যান্য জিনিস লাগাবো, তত কারেন্ট কনজামশানটা বেশি হবে। তাহলে কারেন্ট কনজামশানটা ডাইরেক্ট তো এসি দিয়ে আমরা মাদারবোর্ড চালাচ্ছি না, মাঝখানে একটা এসএমপিএস থাকছে, পাওয়ার সাপ্লাই ইউনিট থাকছে। তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিটটাকেও ক্ষমতাশালী হতে হবে। তাহলে এখানে যেই জন্য বলেছে 500 ইউনিট, মানে 500 ওয়াট বলেছে, 500 ওয়াট নিতেই হবে এরকম কোনো কথা নেই। সেটা আমরা দেখে নেবো যে আমরা কী কনফিগারেশনের কম্পিউটারটা তৈরি করছি। যদি হালকা কনফিগারেশনের হয় তাহলে 300 ওয়াট, 350 ওয়াটও চলে যাবে। কিন্তু যেটা এখানে বলেছে 500 ওয়াট বলতে চেয়েছে এই কারণে, 500 ওয়াটটা একদম সেফ পজিশান। 500 ওয়াট নিলে কোনো লোডের কোনো চাপ পড়ে না, তার ফলে পাওয়ার সাপ্লাইয়ে কোনো চাপ পড়ে না, পাওয়ার সাপ্লাইটা খুব সুন্দরভাবে চলে। এরকম নয় যে আমাদের দরকার 500 ওয়াট, আমি নেবো 500 ওয়াট এসএমপিএস, না, একটু কম রাখতে হয়। মানে আমাদের দরকার যদি 300 ওয়াট, আমরা নেবো 400 ওয়াট, এরকম ব্যাপার হয়। সুতরাং 500 ওয়াট নিলে সেফ জায়গায় চলে যায়। তারপরে আসছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অফ দ্য কম্পিউটার সিস্টেম, দাস ইট ইজ নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার সিস্টেম. It is an essential part of a computer because the whole processing of the computer depends on a CPU. তাহলে সেন্ট্রাল প্রসেসিং বা সিপিইউ নিয়ে আমরা আগে অনেক পড়েছি, দেখিয়েছি এপিসোডে, যেটাকে মেইন এখানে 3টে লাইনে আমরা 3টে পয়েন্টে সংক্ষেপে এখানে একবার মনে করিয়ে দিলাম যে সিপিইউটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং এটা কম্পিউটারের ব্রেন হিসেবে কাজ করে। কারণ কি, পুরো ব্যাপারটাকে
প্রসেসর যে কোনো সিস্টেমে, সে মোবাইল বলো, কম্পিউটার বলো বা অন্যান্য যে কোনো ইলেকট্রনিক্সের ডিভাইসে আজকালকার দিনে যে প্রসেসর থাকবে সে হচ্ছে মেন। সে যেরকমভাবে চালনা করবে মানে সে তো মানুষ নয়, তাকে একটা নির্দিষ্ট প্রোগ্রামিং করে দেওয়া আছে যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে, বা এটা হলে এটা হবে, এরকম প্রোগ্রামিং করে দেওয়া আছে। সুতরাং সেই হিসেবে সে পুরো জিনিসটাকে রুটিন মাফিক চালনা করবে। সেই জন্য সেগুলো আমাদের মাথা যেমন আমাদের চালনা করে, ঠিক আছে, তেমনি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পুরো কম্পিউটার সিস্টেমটাকে চালনা করে, সে এক্সটার্নাল ডিভাইস হোক ইন্টারনাল ডিভাইস হোক সবাইকে নিয়ে। উই ক্যান ইউজ AMD অ্যান্ড ইন্টেল ফর বিল্ডিং ডেস্কটপ প্রসেসর। দু ধরনের প্রসেসর পাওয়া যায়, AMD আর ইন্টেল। ইন্টেলটা খুব জনপ্রিয় আর AMDটাও জনপ্রিয়, কিন্তু দুটো আলাদা আলাদা কাজে সাধারণত ব্যবহার হয়, আসছি পরে। দ্য বেস্ট CPU শুড বি কম্প্যাটেবল উইথ দ্য মাদারবোর্ড। আমরা মাদারবোর্ডটা কী নিচ্ছি তার উপর প্রসেসর কী নিচ্ছি সেই অনুযায়ী মাদারবোর্ড, এটা দুটো এরকমভাবে ম্যাচিং করিয়ে নিতে হয়। এটা ভালোভাবে বুঝে নাও যে মাদারবোর্ড যেটা নেবো সেই মাদারবোর্ডের যে সকেট থাকবে সেই অনুযায়ী আমাদের প্রসেসর নিতে হবে। আবার যদি আমরা প্রসেসরটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, আমার এই প্রসেসর নেবো, তাহলে এই প্রসেসর কোন মাদারবোর্ডে সাপোর্ট করবে সেই মাদারবোর্ডটা আমাকে নিতে হবে, অন্য কোনো নিলে হবে না, দুটো একটার ওপর একের সঙ্গে যুক্ত। It is because it sockets directly into the motherboard. It should have the best coolers so that it will be prevented from the overheating and show responding processor. এই যে প্রসেসরের যে কুলিং মেকানিজমটা ওইটা যেন খুব ভালো হয়, এরকম নয় এখনকার যে প্রসেসর তার সঙ্গে একটা হিটসিংটা যেটা থাকে সেটা একটা হালকা হিটসিং লাগালে, এবং তার যে ফ্যানটা হয় তার উপরে যে ফ্যানটা হয় সেটা একটা হালকা ফ্যান না। যদি প্রসেসর হাই কনফিগারেশনে হয় তার হিটসিংও হাই হতে হবে, মানে একটা বড় আকারের হতে হবে, এবং তার ফ্যানটাও কিন্তু সেরকম স্ট্রং হতে হবে, যাতে যতই গরম হোক না কেন কন্টিনিউ সে ওই হিটসিঙ্কের মাধ্যমে প্রসেসরটাকে ঠান্ডা রাখতে পারে। না হলে প্রসেসর হিট হয়ে অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে এবং তারপরে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ছবিতে যে এই যে বিভিন্ন ধরনের প্রসেসরে তার হিটসিং এবং তার সঙ্গে ফ্যান। তো আমরা যখন কিনবো, যদি ইন্টেল প্রসেসরের সঙ্গে কিনি, তার যে অরিজিনাল হিটসিং লাগানো ফ্যান সেটাই আমরা ব্যবহার করব। অনেক সময় কি হয়, আমরা চলতে চলতে বাড়ির ডেস্কটপ বা যে কোনো ডেস্কটপে চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যায়, আমরা লোকালি একটা ফ্যান এখানে লাগিয়ে দিই, এটা করে চলে যায়, কাজ চলে যায়, কিন্তু সবসময় এটা প্রেফার করব বা বলবো যে অরিজিনাল ফ্যান, অরিজিনাল হিটসিং যা প্রসেসর লাগানো আছে তার সঙ্গে যেটা কম্প্যাটেবল হয় সেটাই ইউজ করতে। আদারওয়াইজ এটা কুলিংয়ের হেরফের ঘটে, কুলিং ঠিকমতো হয় না। এরপরে আসবো মাদারবোর্ড মেন। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সার্কিট বোর্ড এলিমেন্ট টু হুইচ আদার কম্পোনেন্টস আর প্লাগড ইন। It is the bridge that is used by other components to make collaboration and communication with one another. A motherboard should match with the same socket type of the CPU. In the market, there are varying size and configuration available. মাদারবোর্ডটাকে হচ্ছে মেইন বোর্ড, বা এটা কম্পোনেন্ট যেখানে কিনা কম্পিউটারের সমস্ত কম্পোনেন্টস সেখানে আইদার ডাইরেক্টলি লাগানো থাকুক, অথবা সকেট মাধ্যমে লাগানো থাকুক, অথবা পিনের মাধ্যমে লাগানো থাকুক। শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, মোবাইলের মাদারবোর্ড বলো বা যেখানে, সেই মাদারবোর্ডে সমস্ত কম্পোনেন্টস এসে জড়ো হবে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। যেমন ধরো হার্ড ডিস্কটা তো আমাদের ক্যাবিনেটের একটা জায়গায় আলাদা করে লাগানো থাকে, সেখান থেকে কিন্তু ডাটা কেবেলটা এসে মাদারবোর্ডে একটা সকেট করা থাকে, সেই সকেটে যুক্ত হয়। তার মানে ওইরকমভাবে কী করা হলো, হার্ডডিস্কটা মাদারবোর্ডের একটা অংশ করিয়ে নেওয়া হলো। এরকমভাবে ঠিক র্যাম ডাইরেক্টলি মাদারবোর্ডে সোল্ডারিং করে থাকে না, ওখানে স্লট থাকে, সেই স্লটটা মাদারবোর্ডে সোল্ডারিং করা থাকে, র্যামটা ওই স্লটে লাগিয়ে দেওয়া হয়, মানে র্যামটা মাদারবোর্ডে কানেক্ট হয়ে গেল। এরকমভাবে তা মাদারবোর্ড কিন্তু আবার মার্কেটে বিভিন্ন সাইজের পাওয়া যায়, যেটা প্রথম স্লাইডে তোমাদের বলছিলাম, বিভিন্ন সাইজের পাওয়া যায়। আমরা কীরকম ধরনের মাদারবোর্ড চাইছি, কোন কোম্পানি, অনেক সময় কি হয় যে একটা কোম্পানি নতুন একটা মাদারবোর্ড বার করা হলো, তার মডেল নাম্বার দিয়ে দেখা যাচ্ছে সেই মাদারবোর্ডটার রিপোর্ট খুব ভালো। আমরা তখন কি হয়, সেই সময় হয়তো আমরা কিনতে গেছি,
তো দোকানদার বললো বা আমরা নিজেরা নেট থেকে কোনো গুগল থেকে জেনে গেলাম যে এই মাদারবোর্ডটা এখন খুব ভালো চলছে, এটার পারফরমেন্স ভালো, এর অনেক ফিচার আছে। তো আমরা গিয়ে ডাইরেক্টলি বললাম আমার এই কোম্পানির এই মডেলের মাদারবোর্ডটা লাগবে। এবার যখন মাদারবোর্ডটা যে সাইজ পেয়ে গেলাম, আমরা যখন আগে থেকেই ফিক্স করে নিয়েছি যে এই মাদারবোর্ডটাই নেবো, তাহলে ওই মাদারবোর্ডটার যে সাইজ আছে সেই অনুযায়ী আমরা ক্যাবিনেট নেবো, সেই অনুযায়ী বা তার চেয়ে বড়ো ক্যাবিনেট আমরা নেবো। এবং শুধু তাই নয়, ওর যে ওই যে একটু আগের স্লটে বলছিলাম ওর জন্য যে সকেটটা আছে, ওই মাদারবোর্ডে যে সকেট লাগানো আছে সেটা তখন আমরা সেই অনুযায়ী সকেট অনুযায়ী আমরা প্রসেসর নেব। সেটা যদি ইন্টেল হয় ইন্টেল, এএমডি হয় এএমডি। কিন্তু ইন্টেলের সকেট আর এএমডি সকেট আলাদা হয়, আমরা পরে আসছি। সুতরাং যেটা ইন্টেল বেসড যদি নিতে চাই তাহলে যে ধরনের মাদারবোর্ড নিতে হবে, আর যদি এএমডি বেসড নিতে চাই তাহলে অন্য ধরনের মাদারবোর্ড নিতে হবে। এই দেখো, এটা মাদারবোর্ডের এখানে একটা ব্লক ডায়াগ্রাম টাইপ, ডাইরেক্ট প্রিন্টেড সার্কিট বোর্ডের ছবি বলবো না এটা। এখানে যেমন এটা এএমডি আছে, ঠিক আছে, এএমডি প্রসেসর আছে, এইটা র্যামের স্লট, এটা র্যামের স্লট, এটা এখানে পাওয়ার সাপ্লাইয়ের জ্যাকটা যেখানে এসে লাগে, সরি এটা পাওয়ার সাপ্লাই না, এখানটা পাওয়ার সাপ্লাই, এখানে জ্যাকটা এসে লাগবে, ঠিক আছে। এগুলো বিভিন্ন ধরনের পোর্ট আছে। এখানে এটা পিসিআই স্লট, এটা গ্রাফিক্স স্লট, এটার ব্যাটারি এখানে দেখতেই পাচ্ছ। তো কোনো না কোনোভাবে প্রতিটা জিনিস এখানে ইন্টিগ্রেটেড করা আছে, কিছু জিনিস ইন্টিগ্রেটেড করা আছে, কিছু জিনিস আমাদের স্লটের মাধ্যমে হোক, কানেক্টারের মাধ্যমে হোক, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি লাগাতে হবে। এবার এই যে মডেলটা, এই যে এখানে ডিজাইনিংটা এখানে দেখিয়েছি, এটা এএমডি বেসড। এই যে প্রসেসরটা দেখো লাগানো আছে এএমডি বেসড। আমরা যদি ইন্টেল নিতে চাই তাহলে ওটা ইন্টেল বেসড মাদারবোর্ড হয়ে যাবে, তখন তার সকেট সব কিছু আলাদা হয়ে যাবে। এবার আমাদের পারপাস, আমরা কি কাজে ব্যবহার করছি তার উপর বেস করে সাধারণত এগুলো নেওয়া হয়। এএমডি নেবো না ইন্টেল নেবো। এবার এএমডি কেন নেবো, ইন্টেল কেন নেবো, এগুলো আগে ব্যবহার হয়েছে, পরে আমরা পরের স্লাইডগুলোতে আমরা আবার আসছি, তোমাদের বলবো। তো এটা পারপাস অনুযায়ী নেওয়া হয়, এবং এই যে মাদারবোর্ড সাইজ এই অনুযায়ী আমাদের ক্যাবিনেট নিতে হবে। সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, এই যে দুটোর মধ্যে দেখতে পাচ্ছ সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ। এরপরে আসবো র্যাম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অফ র্যাম ইজ দ্য মেমোরি অফ দ্য কম্পিউটার। ইট কামস ইন ডিফারেন্ট বাইটস, সো উই ক্যান সিলেক্ট র্যাম অ্যাকর্ডিং টু দ্য নিড. We can select 4GB, 8GB, 16GB, 32GB, 64GB RAM for our computer. Also, it should meet and support the same clock speed. A RAM known as DDR4 RAM is used. DDR4 RAM is used for the desktop computer, which can store gaming data and program for the CPU, and other components can easily and fastly access the required data when needed. RAM সম্বন্ধেও আগে পড়িয়েছি তোমাদের ডিটেলসে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা বিভিন্ন সাইজের হয়, সাইজ মানে আকারের সাইজ না, এর ক্যাপাসিটি 4GB, 8GB, 2GB এখন আর সেরকম পাওয়া যায় না, বা পাওয়া গেলেও পুরনো কম্পিউটারের ক্ষেত্রে ইউজ হয়, নতুন কম্পিউটারের ক্ষেত্রে 2GB আর ইউজ হয় না। 4GB, 8GB, 16GB, 32GB, 64GB র্যাম ইউজ হয়। বাড়ির ক্ষেত্রে বা সাধারণত অফিসের যেগুলো অফিসিয়াল ওয়ার্ক হয় সেখানে ক্ষেত্রে 4GB বা খুব বেশি হলে 8GB আমরা ব্যবহার করি। 16GB, 32GB, 64GB এগুলো সাধারণ লেভেলে ব্যবহার করা হয় না। খুব হাই লেভেলে কাজ হলে, ধরো গ্রাফিক্স লেভেলে কাজ হলে বা গেমের খেলার ক্ষেত্রে যে কম্পিউটারগুলো ব্যবহার হয় সেইখানে আমরা এই হাই ক্যাপাসিটি র্যাম ইউজ করে থাকি, না হলে নর্মাল ক্ষেত্রে ইউজ হয় না। এটা কেনার সময় সাইজ তো একটা ম্যাটার, মানে কত সাইজের কত ক্যাপাসিটি র্যাম নেবো আমরা, সেটা তো আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদের পারপাস অনুযায়ী নেবো। কিন্তু র্যাম কেনার সময় ওই যে মাদারবোর্ডটা নিলাম, ওই মাদারবোর্ডে র্যামটা সাপোর্ট করবে কি না, তার মানে কিসের ওপর ডিপেন্ড করে, ওই ক্লক স্পিড, কত ক্লক স্পিড র্যাম সেই মাদারবোর্ডে সাপোর্ট করে। সেই মাদারবোর্ডের যে ফিচার্স আছে সে তার সঙ্গে যে পেপার থাকবে বা তার নেট থেকেও আমরা দেখে নিতে পারি যে এই মাদারবোর্ডে কত সাইজের র্যাম ম্যাক্সিমাম সাপোর্ট করবে। একটা স্লট থাকলে মনে করো যদি একটা স্লটে 4GB সাপোর্ট করে, দুটো স্লট থাকলে 8GB সাপোর্ট করবে, বা 8GB একটা স্লটে আর একটা 8GB মানে টোটাল 16GB সাপোর্ট করবে।
তাহলে ম্যাক্সিমাম কত সাপোর্ট করবে সেটাও যেমন দেওয়া থাকে, আর তার সেই র্যামের ক্লক স্পিড কত হবে সেই হবে এবং সেই অনুযায়ী আমাদের র্যামটা লাগাতে হবে সেটাও দেওয়া থাকে। সুতরাং এখান থেকে আমরা পেয়ে গিয়ে র্যামটা সেই অনুযায়ী মার্কেট থেকে পারচেস করব। নর্মালি এখন যেটা চলছে DDR4 র্যাম কম্পিউটারে ইউজ হচ্ছে, এটা সবচেয়ে বেশি হাই স্পিডের র্যাম এবং সাইজও বেশি, ক্যাপাসিটিও বেশি। এটা নর্মাল ক্ষেত্রে ইউজ করা হয়, কোনো গ্রাফিক্স রিলেটেড কাজ হলে সেখানেও ইউজ করা যায়, আবার গেমিংয়ের ক্ষেত্রে হলেও ইউজ করা যায়, বা কোনো ধরো প্রোগ্রামিংয়ের কাজ হচ্ছে, হাই লেভেলের প্রোগ্রামিং হচ্ছে, সেখানেও ইউজ করা যায়। ফলে কি হয়, এইসব র্যাম ইউজ করলে আমাদের কম্পিউটারটা অনেক ফাস্ট ইউজ করা যায়। এই যে র্যাম, এটা একটা ছবি দেখিয়েছি, বেশি ছবি দেখাচ্ছি না, ওই যে বললাম আগে সব ডিটেলসে করানো হয়ে গেছে বলে সেই জন্য বেশি আর ছবি দেখালাম না। এই ধরনের র্যাম সাধারণত দেখতে হয়। এবার এই যে নচটা আছে সেই নচ অনুযায়ী এই স্লটে লাগাতে হয়। এই যে মাদারবোর্ডের এখানে স্লট আছে, এই যে নচ, এই যে এই নচটা হচ্ছে দেখে লাগাতে হয়। এই লকটা সাইডের দিকে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, ডান দিক চেপে থাকতে পারে, বিভিন্ন, এটা আমাদের সেই অনুযায়ী র্যাম। এটা যদি এটা যেমন মাঝখানে আছে তখন তাহলে সেখানে কিন্তু এই র্যামটা লাগবে না, কারণ কি এর নচটা ধারের দিকে, তার মানে এটা আবার অন্য মাদারবোর্ডে সাপোর্ট করবে, বা এটা হয়তো ওল্ডার ভার্সান, এরকম হতে পারে। তো সুতরাং দেখে ওগুলো লাগাতে হবে, লাগানোর সময় ওটা দেখে লাগাতে হবে যে ওটা ঠিকঠাক ম্যাচ করছে কিনা, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসছি স্টোরেজ মানে memory. It is the storeroom of a computer where we store all our files and other data such as movies, games and phones. We can also add more storage if required in the future. Storage is responsible for installing operating system on the computer. It is recommended to use SSD for installing the operating system to our computer. র্যাম যেমন আমরা পরবর্তী ক্ষেত্রে ধরো এখন 4GB লাগিয়ে আমরা শুরু করলাম, পরবর্তী ক্ষেত্রে আর একটা স্লট পড়ে আছে সেখানে আরও 4GB লাগালাম, বা 4GBটাকে তুলে দিয়ে 8GB লাগালাম, এরম করে যে র্যামের সাইজটা বাড়াতে, র্যামও তো একটা টেম্পোরারি স্টোরেজ হলেও র্যাম তো একটা স্টোরেজ, সেটাও যেমন বাড়াতে পারি। আমাদের যেমন পার্মানেন্ট স্টোরেজ মানে হার্ড ডিস্ক যেটা আছে, সেখানে যেখানে পার্মানেন্টলি ডাটাগুলো স্টোর থাকে, আমাদের ফাইলস থাকতে পারে, ডকুমেন্ট থাকতে পারে, মুভিজ থাকতে পারে, গেম থাকতে পারে, ফটো, বিভিন্ন জিনিস থাকতে পারে, সেই ক্ষেত্রে যে হার্ড ডিস্ক ব্যবহার হয় সেই হার্ড ডিস্কের সাইজও আমরা বাড়াতে পারি। মনে করো 1TB আছে, আমরা আর একটা স্লট আছে, সেই স্লটটাকে আর একটা 1TB লাগালাম বা 2TB লাগালাম, বা 1TBটাকে চেঞ্জ করে 2TB লাগালাম, এরকম লাগাতে পারি। এবারে স্টোরেজটা স্টোরেজটা বেশি হলে কি হয়, অপারেটিং সিস্টেম যখন ইনস্টল হয় পার্টিশন করতে হয়। র্যামের ক্ষেত্রে যেমন যত বেশি হাই ক্যাপাসিটি র্যাম হবে, অপারেটিং সিস্টেমটা তত তাড়াতাড়ি বুট হবে, তত তাড়াতাড়ি আমরা ডেস্কটপে ঢুকতে পারবো, খুব ফাস্টলি ডেস্কটপে ঢুকতে পারবো। ঠিক তেমনি হার্ড ডিস্কটাও যত বেশি স্টোর হবে, মানে যত বেশি হাই হবে ক্যাপাসিটি, তার অপারেটিং সিস্টেমটা লোড হতে, এবং অপারেটিং সিস্টেমটা শুধু লোড হবে না, তার সঙ্গে অনেক সাপোর্টিং ফাইল লোড হবে, তারপর মনে করো বিভিন্ন অ্যাপ্লিকেশান, অফিস, অ্যাডোব, ওই সবগুলো লোড হবে, তাহলে তার ক্যাপাসিটিটা বেশি হলে সুবিধা হয়, জায়গাটা ঠিকঠাক মতো পায়। এবার আসছি হার্ড ডিস্কটা, এতদিন আমরা SATA হার্ড ডিস্ক ইউজ ছিলাম, তার আগে পাটা ছিল, সেটা অনেক পুরনো, SATA হার্ড ডিস্ক ইউজ করেছিলাম। এখন যেটা SSD বেরিয়ে গেছে বা NVMe বেরিয়ে গেছে, সেই দিকে আস্তে আস্তে আমরা শিফট করছি। সুতরাং এইটা পড়ানোর সময়, এই এপিসোডটা পড়ানোর সময় যখন পুরনো পেছনের দিকে এপিসোড করিয়েছিলাম SSDর ওপর বা হার্ড ডিস্কের ওপর, তখন আমরা বলেছিলাম এখন যেটা আমরা ইউজ করছি বা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার প্রেফার করছে, প্রাইমারি হার্ড ডিস্ক SSD লাগিয়ে নিতে, তারপরে তার সঙ্গে একটা ডেস্কটপের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে এটা নয়, ল্যাপটপের ক্ষেত্রে আমি পরে বলছি, ডেস্কটপের ক্ষেত্রে প্রাইমারি একটা SSD হার্ড ডিস্ক লাগিয়ে নিতে, তার সঙ্গে একটা 1TB SATA হার্ড ডিস্ক রাখছে। কী করা হচ্ছে না, SSDতে অপারেটিং সিস্টেম বুট করা হচ্ছে, অপারেটিং সিস্টেম লোড করা হচ্ছে, অন্যান্য সফটওয়্যার লোড করা হচ্ছে, আর বাকি যা ডকুমেন্ট, যত মুভিজ, গেমস, ওটা সব কিছু আছে, সেটা আমরা SATA হার্ড ডিস্কে রাখছি। তাহলে অপারেটিং সিস্টেম SSD হার্ড ডিস্কে রাখার সুবিধা কী হচ্ছে না, সেখানে প্রচুর SSD হার্ড ডিস্ক SATA হার্ড ডিস্কের চেয়ে অনেক অনেক ফাস্ট বলে আমরা অপারেট করতে পারছি তাড়াতাড়ি, কম্পিউটারটা অন করার সঙ্গে সঙ্গে ডেস্কটপ চলে আসছে, তার মানে বুটিংটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
আর ডাটার দরকার হলে, ডাটা কোনো সেভ করার হলে বা সেভ করা আছে সেটা নিতে গেলে সেটা তখন আমরা SATA হার্ড ডিস্ক থেকে পাচ্ছি। এটা গেল ডেস্কটপের ক্ষেত্রে। ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু মানে কোনো ল্যাপটপে কোনো কোম্পানি কোনো ল্যাপটপে দুটো অপশানই রাখছে, যে এটা ব্যবহার করা যায়, ওটা ব্যবহার করা যায়, কিন্তু আবার কোনো লেটেস্ট ল্যাপটপে শুধু NVMe দিয়ে আসছে, সেখানে অন্য আর কিছুই সাপোর্ট করা হবে। তার মানে NVMeর ক্যাপাসিটি আমাকে বাড়াতে হবে, অন্য কিছু ক্যাপাসিটি কিন্তু মানে অন্য আর যদি আমি সাপোর্টিং আমরা চাইছি যে এইটা সাপোর্টিংয়ের এটাও থাকবে এটাও থাকবে না, সেখানে কিন্তু হচ্ছে না, মানে সেই অপশানটাই রাখছে না। তার ফলে কি হচ্ছে, আমাদের এক ধরনের হার্ড ডিস্ক নিয়েই ল্যাপটপের ক্ষেত্রে সেগুলো চলতে হচ্ছে। এগুলো যখন আমরা কিনবো, ল্যাপটপ তো আর অ্যাসেম্বল হবে না, ল্যাপটপ আমাকে কোনো কোম্পানির ডাইরেক্টলি পারচেস করতে হবে। তো সেখানে যখন কিনবো, সেইখানে আমরা দেখে কিনবো যে SSDতে আছে না NVMe SSD আছে, কি আছে, মানে সেই অনুযায়ী আমরা সেই অনুযায়ী পারচেস করব। এই হচ্ছে হার্ড ডিস্ক। এটা শুধু হার্ড ডিস্ক দেখিয়েছি, বাকি SSD NVMe কিছুই দেখাচ্ছি না, কারণ এগুলো অলরেডি আগে হয়ে গেছে। মেন কনসেপ্টটা বোঝানোর জন্য পরপর আমরা করিয়ে যাব। এখানে যেখানে বলবা ডিটেলসে সেখানে আমরা ঠিক বলছি। GPU, graphics processing unit, or GPU is not a much essential part of building a computer because it's needed when we are gamer and love to play games on the computer. It is also known as a graphics card. We need a graphics card for videos or photos editing as well as for handling primarily visual data. এগুলো গ্রাফিক্স কার্ডটা সাধারণত নর্মাল ইউজার বাড়িতে বা আমাদের অফিস ডেস্কটপ যেগুলো ব্যবহার হয় সেগুলো লাগে না বা সেখানে ইউজ করা হয় না, কারণ এগুলো হাই এন্ড ভিডিও গ্রাফিক্সের ক্ষেত্রে বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, ফটো এডিটিংয়ের ক্ষেত্রে অথবা গেম খেলার জন্য, এখনকার দিনের যে 3D গেম বলো বা হাই ডেফিনেশন যে গেমগুলো আছে, সেই গেমগুলো খেলার জন্য ওখানে প্রসেসিংয়ের একা প্রসেসরের ওপর লোড পড়ে যায়, যেটা তোমাদের আগে পড়িয়েছিলাম যে একা প্রসেসর থাকলে সে প্রসেসর দিয়ে হয়, কিন্তু এত বেশি লোড পড়ে যায় যে প্রসেসর ঠিকমতো ম্যানেজ করতে পারে না। তার ফলে ভিডিও প্রবলেম হয়, ভিডিও কাটা আসে, ব্লার হয়ে যায়, সাউন্ডও ঠিকমতো পাওয়া যায় না। তেমনি গ্রাফিক্সের ক্ষেত্রে, গ্রাফিক্স কোনো ভিডিও এডিটিং যদি এরকম হচ্ছে কোনো জায়গায়, হাই এন্ড ভিডিও এডিটিং, সেখানেও ভিডিওটা ঠিকমতো লোডিং হতে সময় লাগে, এডিটিং হতে সময় লাগে। এইসব প্রবলেমের জন্য গ্রাফিক্স কার্ড আমরা কিছু ক্ষেত্রে ইউজ করে থাকি। গ্রাফিক্স কার্ড এইরকম দেখিয়েছিলাম তোমাদের, এখানে এটা স্লটে লাগানো হয়, এটা স্লটে মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দুটো ফ্যান, তার মানে এখানে কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় এবং কি পরিমাণ কুলিংয়ের দরকার পড়ে। তো মোটামুটি এইগুলো নিয়ে একটা কম্পিউটার তৈরি করা যায়। সো উই নিড টু কালেক্ট অল দিস হার্ডওয়্যার পার্টস ফর বিল্ডিং এ কম্পিউটার। উই ক্যান ইজিলি গেট দিস পার্টস ফ্রম দ্য ইলেকট্রনিক শপস। অ্যাপার্ট ফ্রম দিস এসেন্সিয়াল টুলস, কিপ এ টুল কিট containing screwdrivers, screw, LED and other common tools. It is necessary to keep safe measures before getting started with our main job, that is building a computer. আচ্ছা, এর সঙ্গে আরও 2-3টে জিনিস অ্যাড হবে, অবশ্যই অ্যাড হবে। সেটা হচ্ছে মনিটর একটা অ্যাড হবে। মনিটর আমরা কী ধরনের মনিটর চুজ করবো, LED, LCD, সেটা একটা ব্যাপার। সেটা মেইন কম্পিউটারের সঙ্গে যেহেতু পড়ে না, ওটা আলাদাভাবে যে যার নিজের স্ক্রিনের সাইজ ওপর ডিপেন্ড করে আমরা কিনি, কতটা রেজলিউশন, কোয়ালিটি ইত্যাদির ওপর ডিপেন্ড করে কিনি, সেই জন্য এখানে রাখিনি। আর একটা হচ্ছে UPS। সব জায়গায় তো এরকম নয় যে পাওয়ার যায় না, হঠাৎ করে কম্পিউটারে কাজ করতে করতে পাওয়ার চলে গেলে অপারেটিং সিস্টেমে লোড পড়ে বা হার্ড ডিস্ক খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে UPS একটা দরকার হয়। UPSও ঠিক তেমনি, আমরা সাধারণত কম্পিউটারে UPS 620, 720 UPS এনাফ। সেইটা নিয়ে নিলে আমাদের কম্পিউটার, আমাদের নর্মাল যে কাজ কম্পিউটার, সেইখানে এটা মোটামুটি মিনিট 10-এর ব্যাকআপ দেয়, সেটা হয়ে যাবে। এছাড়া এক্সটার্নাল স্পিকার লাগানো যায়, এক্সটার্নাল সাউন্ড সিস্টেম লাগানো যায়, সেসব আলাদা কথা। মেন কম্পিউটারের মধ্যে যেগুলো থাকবে সেইগুলো আমরা এখানে দেখালাম। Look for a clean workspace where we will keep all the components and other essential tools. A clean space is essential because a teeny hair can create conflict while building the computer. The clean workspace should be large enough that we can keep the case and other components at the same distance from one another. Avoid wearing wool socks or any other type that is good conductor of heat. It is required to take precaution for ourselves also because we use static electricity that can be harmful to us. We can use anti-static wristband as a precaution. A wristband looks like এরকম দেখতে হয়।
রিস্টব্যান্ড কেন পরে তার আগে বলার আগে তার আগে যে জিনিসটা বলা সেটা হচ্ছে আমাদের একটা পরিষ্কার জায়গায় এই সমস্ত কম্পিউটার পার্টস একত্র করে রাখতে হবে এবং সেখান থেকে ওয়ান বাই ওয়ান, মানে ধরো কেসিংটা প্রথমে খুলে তারপরে মাদারবোর্ড লাগালাম বা তার আগে সবচেয়ে আগে SMPS লাগালাম, এরমভাবে করতে হবে। তো করার আগে সমস্ত কম্পিউটার পার্টস বা মার্কেট থেকে বা দোকান থেকে কম্পিউটার শপ থেকে যা কিনে আনা হয়েছে সেগুলো একটা ক্লিন ওয়ার্ক স্পেসে রাখতে হবে এবং সেই ওয়ার্ক স্পেসটা ক্লিন তো হতেই হবে এবং একটু বড় হতে হবে যাতে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখা যায়। একটা ছোট জায়গার মধ্যে রাখলে একটার সঙ্গে একটা আঘাত পেতে পারে, ঘষা খেতে পারে বা পড়ে যেতে পারে এরকম। সুতরাং যেটা রাখবো একটুখানি ছড়িয়ে ছিটিয়ে একটার সঙ্গে একটা যেন ডিস্টেন্স থাকে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমন কোনো কাপড় বা এমন কোনো কিছু ব্যবহার করব না যেটা আমরা পরে সেইখানে ইউজ করব না বা যেটা কম্পিউটারের ওই সব বিভিন্ন পার্টস আছে তার সঙ্গে টাচে আনবো না। সেটা হচ্ছে যেগুলো নাকি একটা হিটের গুড কন্ডাক্টর আমাদের শরীরের থেকে হিট বা আশপাশ থেকে হিট অ্যাবজর্ব করে, তাহলে সেই যদি মনে করো আমি একটা র্যাম হাতে নিয়েছি, এবার আমাদের শরীরে খুব হিট বা যে একটা কোনো কাপড়ের ওপর রেখেছি সেইটা হিট হয়ে আছে, সেই জায়গাটা হিট হয়ে আছে, সেই জায়গাটা থেকে সেই কাপড়টা হিট হয়ে আছে এবং সেটা র্যামটা রাখলাম তার উপরে, র্যামটা হিট হয়ে খারাপ হয়ে যেতে পারে। কারণ SMD বেস পার্টস খুব অল্প ভোল্টেজে এটা পার্টসটা খারাপ হয়, আমরা বুঝতেও পারবো না। র্যামটা হয়তো হাতে নিলাম, খালি হাতে নিলাম, আমাদের বডিতে যে একটা ভোল্টেজ থাকে তোমরা জানো, সেই ভোল্টেজটা ওখানে র্যামের মধ্যে গেল এবং র্যামের কিছু খারাপ হয়ে গেল। এই সবে দেখছিলাম র্যামটা ভালো আছে, এক্ষুনি লাগাতে গেলাম, দেখলাম র্যামটা খারাপ হয়ে গেছে। সুতরাং আমরা এইগুলো দেখে চলবো। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা রিস্ট ব্যান্ড লাগানো যায়। রিস্ট ব্যান্ডটা কী করে না, আমাদের রিস্ট ব্যান্ডের একটা আমাদের এখানে কবজির এতে রিস্ট ব্যান্ডটা লাগিয়ে নেওয়া হয়, তার সঙ্গে একটা তার যুক্ত করে আমরা যে টেবিলে কাজ করব সেখানে কোনো আর্থিংয়ের সঙ্গে সেটা গ্রাউন্ড করে দেওয়া হয়। এর ফলে কি হয় না, আমাদের বডিতে যদি আমাদের বডিতে জানো ছোটোবেলায় আমরা পড়েছিলাম, মাথায় যেমন ধরো চিরুনি দিয়ে মাথায় চুল আঁচড়ালে একটা ভোল্টেজ জেনারেট হয়, সেই ভোল্টেজটা একটা অন্য কিছুকে আকর্ষণ করে, বা আমাদের হাতে যদি ঘষি সেখানে একটা গরম হিটের তৈরি হয়, একটা ভোল্টেজ জেনারেট হয়, সামান্য পরিমাণে হলেও হয়। এবার সেই ভোল্টেজটা কোনো কারণে যদি ওই পার্টসে চলে যায়, কম্পিউটার পার্টসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মাদারবোর্ড হোক, র্যাম হোক, যাই হোক। তাহলে ওই রিস্ট ব্যান্ড লাগিয়ে নিলে কি হবে, যেটা আমাদের শরীরের যে ভোল্টেজ জেনারেট হয় যদি কোনো কারণে হয়, সেটা ওই রিস্ট ব্যান্ডের মাধ্যমে যে তার আছে সেই তারের মাধ্যমে গ্রাউন্ডে চলে গিয়ে আমাদের বডিটাকে 0 পাওয়ারের করে দেবে, মানে আমাদের বডিতে কোনো রকম ভোল্টেজ জমতে দেবে না। যদি কোনো রকম ভোল্টেজ না জমে তাহলে জানতে হবে সেটা ওই পার্টস সেই অবস্থায় যদি আমরা রিস্ট ব্যান্ড লাগানো অবস্থায় যদি কোনো আমরা কম্পিউটারের মাদারবোর্ড, র্যাম ইত্যাদি ধরি, তাহলে সেখানেও কোনো ভোল্টেজ যাবে না। এই হচ্ছে এই প্রিকশনগুলো নিতে হবে। এখন কি হয়, কার্যক্ষেত্রে এগুলো সব জায়গায় সম্ভব মেনে চলা হয় না। কোনো কাস্টমারের বাড়ি গিয়েছি আমরা কোনো কল করতে, সেখানে একটা র্যাম পাল্টাতে হবে বা র্যামটা খুলে একটু পরিষ্কার করে লাগাতে হবে, আমাদের কি এত কিছু মেনটেন করা সেখানে যায় না? আমরা করি না, কিন্তু করতে পারলে ভালো, করা উচিত, করতে পারলে ভালো। এটা মানে সেই জন্য এটা প্রিকশন দিয়ে রাখলো, যতখানি যেটুকুনি করা যাবে আমাদের মেনে চলতে হবে। One end, wristband, one end wraps around our hand in the wristband and the other hand clips on the computer. Remove the carpet or any such items from the floor. ফ্লোর থেকে কোনো কার্পেট যদি থাকে তার উপর দাঁড়িয়ে আমরা করি, তাহলে সেটা সরিয়ে নিতে হবে। কেন সরিয়ে নিতে হবে না, আমরা যখন দাঁড়িয়ে থাকবো সেই কার্পেটের ওপর, তাহলে আমাদের বডিটা গ্রাউন্ডের সঙ্গে টাচ হচ্ছে না, তাহলে আমাদের ভোল্টেজটা বডির মধ্যেই জমে থাকছে। যে মুহূর্তে কার্পেটটা সরিয়ে আমরা ডাইরেক্ট গ্রাউন্ডে পা দিয়ে দাঁড়াবো, আমাদের বডির ভোল্টেজটা গ্রাউন্ড দিয়ে আর্থিংটা পেয়ে যাচ্ছে, তারপরে বডির ভোল্টেজটা পাস হয়ে যাচ্ছে। এই জন্য বলছে রিমুভ দ্য কার্পেট অর এনি সাচ আইটেম ফ্রম দ্য ফ্লোর। দ্য ফ্লোর শুড বি এমটি বিকজ কার্পেটস প্রডিউস হাই স্ট্যাটিক অ্যান্ড ওয়্যার সুটস অর স্ট্যান্ডার্ড ওয়েন কানেক্টিং দ্য কম্পিউটার পার্টস। এটা বললাম এক্ষুনি। ডু নট আনর্যাপ দিস কম্পোনেন্টস ফ্রম দ্য ব্যাগ অন হুইচ উই আর নট ওয়ার্কিং। যখন ধরো র্যামের খাম থেকে র্যামটা বার করবো, যখন র্যামটা লাগবে তার আগে বার করে ঘাটাঘাটি করবো না। মাদারবোর্ডটা যখন ক্যাবিনেটে ফিট করব তখনই বার করব, তার আগে বার করব না। ইট ইজ বিকজ মোস্ট অফ দিস কম্পোনেন্টস আর র্যাপড আন্ডার অ্যান্টিস্ট্যাটিক ব্যাগস, সো ডু নট টাচ দেম ইফ নট ইউজিং দেম। অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে থাকে, দেখবে যে মাদারবোর্ড বলো, র্যাম বলো, যে ব্যাগগুলো যে প্লাস্টিকের
ব্যাগে আসে বা হার্ড ডিস্ক প্লাস্টিকের ব্যাগে আসে, সেগুলো নর্মাল প্লাস্টিক, নর্মাল যেগুলো আমরা সাধারণ ক্ষেত্রে ইউজ করি দোকান বাজারে, সেরকম নয়। ওগুলো একটু অ্যান্টিস্ট্যাটিক হয়। অ্যান্টিস্ট্যাটিক মানে ওই যেটা বললাম এক্ষুনি, কোনো ভোল্টেজ ওখানে, স্ট্যাটিক ভোল্টেজ ওখানে জমা থাকতে পারে না, সেটাকে রিমুভ করে দেয় বা সেটাকে জমতে দেয় না, সেই জন্য সেটা অ্যান্টিস্ট্যাটিক। আমাদের বডির যে ভোল্টেজটা জমা থাকে, ধরো দুটো হাত ঘষলাম, সেখানে যে ভোল্টেজটা জেনারেট হলো সেটা স্ট্যাটিক হয়ে থেকে যাবে যতক্ষণ না সেটা গ্রাউন্ড পাবে পাস হয়ে যাওয়ার। তার মানে তখন ওই ব্যাগগুলো যেটা হয় সেটা অ্যান্টিস্ট্যাটিক ব্যাগ হয়, মানে ওই রকম কোনো ভোল্টেজ এখানে জমতে দেয় না। ইউজ দ্য গাইড দ্যাট কামস উইথ ইচ কম্পিউটার কম্পোনেন্টস অ্যান্ড ফলো দ্য গাইড অ্যাজ দ্য প্রিকশন। সমস্ত কিছু যে এই যে উপরে এগুলো দিলাম পয়েন্টগুলো, যেগুলো মেনে চলা বলছি যে মেনে চলা উচিত, মেনে চলতে হয়, সেগুলো মেনে এই অ্যাসেম্বলের ক্ষেত্রে বলো বা নর্মাল কম্পিউটার সার্ভিসিংয়ের ক্ষেত্রে বলো, দু ক্ষেত্রেই এগুলো মেনে চললে ভালো। অনেক বেশি আমরা সাবধানতা অবলম্বন করলে আমাদের কম্পিউটারের ক্ষয়ক্ষতি আবার বলছি, এই যে কম্পিউটার বলো, মোবাইল বলো, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, এখনকার দিনে এসএমডি যে ডিভাইসগুলো আছে না, সেই এসএমডি ডিভাইস অল্প সামান্য ভোল্টেজের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমাদের বডির ভোল্টেজটা এখানে খুব বেশি ভ্যারি করে। এই হয়তো হাতে নিয়ে চলছে, আমরা একটু পরিষ্কার ক্লিন করার জন্য হাতে নিলাম, নিয়ে আবার লাগাতে গেছি, চলছে না। কী হলো, কী করে হলো না, ওই কোনো কারণে আমাদের বডির ভোল্টেজটা ওখানে গিয়ে পার্টসটাকে ক্ষতি করে দিয়েছে। এবার আমরা শুরু করব ওয়ান বাই ওয়ান। স্টেপ 1, ওপেন দ্য কেস। দ্য ফরমোস্ট স্টেপ ইজ টু ওপেন দ্য কেস অ্যান্ড লে ইট ডাউন অন দ্য ফ্লোর। রিমুভ দ্য সাইড প্যানেল অফ দ্য কেস অ্যান্ড অলসো রিমুভ এনিথিং হুইচ ইজ ক্রিয়েটিং নয়েজ অর ড্যাংলিং ইনসাইড দ্য কেস। আমরা সাধারণত কী করি না, ক্যাবিনেটটাকে প্রথমে ছুঁয়ে দেবো, দিয়ে তার দুপাশের যে কেসটা আছে সেই কেসটা খুলবো। এক পাশের কেস খুলবো, এক পাশে মাদারবোর্ড যেদিকে লাগানো থাকে সেদিকটা না খুললেও হয়, কারণ উপর থেকে মাদারবোর্ডটা স্ক্রু দিয়ে বিভিন্ন অনেক কটা 6টা থেকে 8টা পয়েন্ট থাকে, যেখান থেকে উপর থেকে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়। কিন্তু তার অপোজিট কেসটাকে খুলতেই হবে। এই কারণে খুলতে হবে কারণ সেখান থেকেই আমরা সমস্ত কিছু পার্টস কম্পিউটারের ভেতরে যেগুলো থাকে সেগুলো ফিট করব। ঠিক আছে? এভরিথিং নিডস এ পাওয়ার সাপ্লাই টু গেট স্টার্টেড। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে শুরু করব। পিএসইউ ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার কেস which is present at the top or bottom corner of the case. In the case, there are variants of PSU present. Standard PSU, modular PSU, which are the main power supply, and in addition a hybrid semi-modular PSU also exists. Modular PSU carry cables that detach from the main unit in order to avoid clutter, and it is ideal for smaller case. See the types of PSU which is present in our case, and if it is modular, leave the cables out of now and run them at the time of installing the additional component. প্রথম আমরা পিএসইউ দিয়ে শুরু করব। ঢাকনাটা খুলে সমস্ত আগে পিএসইউটা আমরা লাগানোর চেষ্টা করব। পিএসইউটা প্রথমে লাগাবো এবং সেটা বিভিন্ন বললাম মডিউলার, নন মডিউলার দু ধরনের হয়। এইখানে যেটা পিএসইউটা লাগে তোমরা সবাই জানো, এইখানে যেটা পিএসইউটা লাগে সবাই জানো, এই যে এই দিকটা পিএসইউটা লাগে। ঠিক আছে? এখান থেকে তাহলে ক্যাবিনেটের এই ফাঁকা জায়গাটা একটা পার্ট খুলে নিয়েছি আমরা, এই দিকের ঢাকনাটা খুলে নিয়েছি। এই দিকের ঢাকনাটা খুলে আগে এসএমপিএসটা আমরা এখানে ফিট করব। এসএমপিএসটা অনেক ধরনের হয়, তো আমরা সাধারণত নর্মাল অফিস ওয়ার্ক বলো বা বাড়ির ক্ষেত্রে যে ধরনের এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ হয় সেইটা আগে ফিট করে নেব। ফিট করে নিয়ে, কারণ অন্য কিছু ফিট হয়ে গেলে ওইটা ফিট করা অসুবিধে। সুতরাং খালি যখন একদম পুরো এমটি ভেতরের ক্যাবিনেটটা থাকবে সেই সময় আগে এসএমপিএসটা ফিট করে নেব। অথবা যদি ক্যাবিনেটটা একটু ছোট ধরনের হয় তখন কিন্তু আগে মাদারবোর্ড বা অন্য কিছু ফিট করে নিয়ে তারপরে লাস্টে এসএমপিএসটা ফিট করা উচিত বা ফিট করতে হয়। কারণ কি না হলে কি হয়, ওই এসএমপিএসের জন্য মাদারবোর্ডটা ভেতরে ঢুকতে চায় না। যেরকম এক্ষুনি ক্যাবিনেটটা দেখালাম ওরকম যদি বড় ক্যাবিনেট হয় তাহলে আগে এসএমপিএস ফিট করে তারপরে মাদারবোর্ড বা অন্য কিছু ফিট করা যায়। কিন্তু যদি ছোট ক্যাবিনেট হয় তখন আগে মাদারবোর্ড ফিট করে শেষে সব কিছু হয়ে গেলে শেষে এসএমপিএস ফিট করতে হয়। বান্ডলিং দ্য কেবলস উইল কিপ দেম অ্যাসাইড আনটিল ইউ আর ইনস্টলিং আদার কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার। এটা বলছে যে কম্পিউটার যতক্ষণ যখন এই এসএমপিএস থেকে যে কানেক্টারগুলো বেরিয়েছে সেগুলো তো অন্যান্য মাদারবোর্ডে, হার্ড ডিস্কে, সিডি রম এইসব জায়গায় লাগবে, তো সেগুলো আলাদা করে বান্ডিল করে সাইডে করে রাখা। এসএমপিএসটা ফিট হয়ে গেল, এবার যতক্ষণ না বাকিগুলো লাগানো হলে তবে ওগুলো খুলে ওগুলো লাগাবো, ততক্ষণে এটা থেকে যাবে ওরকম।
Step 3. Install the CPU. It is time to take out the motherboard and prepare it by installing or connecting the CPU. It's cooler and RAM before attaching in the case. এরপরে কী করবো, মাদারবোর্ডের প্যাকেট থেকে বার করব, করে প্রসেসরটাকে ফিট করব। প্রসেসরটা ফিট করার আগে প্রসেসরটা ফিট করে তার উপর হিটসিং যেটা থাকে হিটসিং লাগাবো, তার উপর ফ্যান লাগাবো প্রপারলি, যেরকম এক একটা সিস্টেমে এক এক রকম থাকে সাধারণত। দেখে নেবো ওখানে ম্যানুয়াল থেকে আমরা প্রসেসরের ম্যানুয়াল থেকে আমরা দেখে নেবো যে কীরকমভাবে এটা ফিট করে, ওখানে ছবি দিয়ে বর্ণনা করা থাকে যে কোম্পানিরই কিনি না কেন। তারপরে র্যামটা লাগাবো। তারপরে কী করবো, উই ক্যান অলসো কানেক্ট দিস কম্পিউটার্স আফটার ফিটিং দেম ইন দ্য কেস। এটা লাগিয়ে নিয়ে এই অবস্থায় মাদারবোর্ডটা ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে আমরা স্ক্রু টাইট দিতে পারি, অথবা যদি ক্যাবিনেটটা, আবার বলছি এটা ছোট হলে এরকম করে নিতে হবে। যদি ক্যাবিনেটটা বড় হয়, আমরা প্রথমে মাদারবোর্ডটা ভেতরে কম্পিউটারের ভেতরে যে স্ক্রু আছে সেই মাদারবোর্ডটা ফিট করে তারপরে প্রসেসর, র্যাম ইত্যাদিগুলো লাগানো যেতে পারে। এটা কিন্তু একদম অন দ্য স্পট ডিসিশন নিতে হবে কীরকমভাবে আমরা করব। রিমুভ দ্য মাদারবোর্ড ফ্রম ইটস অ্যান্টিস্ট্যাটিক ব্যাগ অ্যান্ড প্লেস ইট অন এ ফ্ল্যাট নন মেটাল সারফেস সাচ অ্যাজ অন দ্য ডেস্কটপ। মাদারবোর্ডটা বার করে একটা সমান জায়গায় রাখতে হবে, এবং সেটা মেটাল নয়, মানে কাঠ উডেন হলে সবচেয়ে ভালো হয়, এরকম জায়গায় রাখতে হবে। কেয়ারফুলি কানেক্ট অ্যান্ড ইনস্টল দ্য CPU অন দ্য মাদারবোর্ড বিকজ দেয়ার আর টু মেনি পিনস অন দ্য মাদারবোর্ড, সো এনশিওর দ্যাট দ্য CPU is seated কারেক্টলি অন দ্য মাদারবোর্ড। মানে সিপিইউটা বসানোর সময় খুব সাবধানে বসাতে হবে, কারণ এর পিনগুলো এতই সূক্ষ্ম হয়, একটু যদি এদিক ওদিক চাপ হয়, পিন যদি একবার মেকে যায়, কিন্তু প্রসেসর আর কাজ করবে না। সুতরাং প্রসেসরটা ফিট করার সময় খুব সাবধানে করতে হবে, করে প্রসেসরটাকে বসিয়ে লিভার যদি থাকে লিভারটাকে টাইট দিয়ে তার উপর হিটসিং দিয়ে তার উপর ফ্যানটা এখানে ফিট করতে হবে। যেরকমভাবে ফিট করা এক একটা মডেল এক এক রকম থাকে, যেরকমভাবে ফিট করা সেরকমভাবে ফিট করে দেখে নিতে হবে যে না হাত দিয়ে নাড়িয়ে এটা টাইট হলো কি না। যদি একটু লুজ হয়, দেখা যায় নড়বড় করছে, তাহলে কিন্তু প্রপারলি ফিট করে তবে এগোতে হবে পরের স্টেজে। এ লোড প্লেট ইজ রেসপন্সিবল ফর হোল্ডিং দ্য CPU অ্যান্ড ইটস রাইট প্লেস। বললাম যেটা একটা প্লেট আছে, যে প্লেটটা ওই সিপিউটাকে একদম ঠিকঠাক জায়গায় বসাতে সাহায্য করে। দ্য লোড প্লেট ইজ রেজড অ্যান্ড লোয়ার্ড ইউজিং দ্য লোড লিভার। একটা লিভার থাকে, যে লিভারটাকে আমি নর্মাল কন্ডিশনে ওটাকে ওপেন থাকবে লিভারটা, যেই সিপিউটাকে বসিয়ে নিয়ে লিভারটাকে আমি ক্লোজ করব, মানে লিভারটাকে আমি চেপে এন্ডে লাগাবো লকে, তখন সিপিউটা মানে প্রসেসরটা উপর থেকে ওটা সকেটের মধ্যে আটকে যাবে। When it is clamped down, যেটা নিচের দিকে যদি যখনই করবো লিভারটা, দ্য এন্ড অফ ইট টাক্স আন্ডার এ হুক ফর কিপিং এভরিথিং অ্যাট দেয়ার রাইট প্লেস। ঠিক আছে। ওপেন দ্য লোড প্লেট বাই পুশিং ইট ডাউন অন দ্য লোড আর্ম অ্যান্ড মুভ ইট আউট ফ্রম দ্য আন্ডার দ্য হুক। যদি যখন খোলার সময় লোড প্লেটটা যে লিভারটাকে কী করতে হবে না, এটাকে নিচের দিকে থেকে তুলে এটাকে খুলতে হবে। খুললে কি হবে না, যখন খোলার সময় ওই লিভারটাকে তো একটা নচে আটকে ছিলাম, প্রসেসরটা আটকে গেছিলো, তাহলে খোলার সময় ঠিক অপোজিট মুভমেন্টটা আমাদের করতে হবে। আফটার দ্যাট রেজ ইট আপ অল দ্য ওয়ে, দ্য লোড প্লেট উইল বি ওপেন্ড বাই দ্য অ্যাকশন অফ দ্য বুকার্স লিভার হুইচ ক্যান বি ইজিলি ফিল্ড আপ। In a new motherboard it might be covered with a foam filter. Remove it and gently. নতুন মাদারবোর্ডের সঙ্গে আসলে অনেক কিছু তো প্রিকশন দিয়ে আসবে, সেইগুলো আলাদা করে মেন জিনিসটা, যদি এটা লিভার টাইপ হয় বা যদি এটা আরও অনেক রকম হয়, আমরা ছবিতে দেখাচ্ছি তোমাদের, যে ধরনের হবে সেই ধরনের সেইখানকার যদি আমরা বুঝতে না পারি, তার সঙ্গে যে কাগজটা আসবে, পেপারটা আসবে, ম্যানুয়ালটা আসবে, সেটা পড়ে বুঝে নিয়ে সেই অনুযায়ী প্রসেসরটা আমাদের ফিট করতে হবে। আমরা যদি না জানি, বারবার বলছি, যদি না জানি, প্রসেসর খুব কস্টলি, মাদারবোর্ড কস্টলি, না জানি নিজে থেকে করতে যাব না তাড়াহুড়ো করে, প্রপারলি বুঝে শুনে দেখে তারপরে এইটা প্রসেসর, তার হিটসিং, তার কুলার, তার ফ্যান সব কিছু এখানে আমরা ফিট করব। আদারওয়াইজ আমরা কাউকে জিজ্ঞেস করে করব, কোথাও থেকে দেখে করব, কিন্তু নিজেরা জোর করে কিছু করতে যাব না, তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। Place the CPU in the socket in such a way that the outer rim lies flush with the socket body and there is no need to put any pressure because we can do it easily. Make use of load arm or lower plate over the chip, push it and again clip the arm under the hook by putting some pressure to do it. Also make sure that the notches, যেটা নচে আমাদের লিভারটাকে আটকানো হয়, present at each side of the clip in the shape of the half circle in the processor should align
উইথ দোজ প্রেজেন্ট ইন দ্য সকেট। হয়ে গেলে ওই যেরকমভাবে প্রসেসটা বললাম প্রসেসর লাগানো সেই রকমভাবেই ফলো করতে হবে। আর যদি এটা AMD প্রসেসর হয় তাহলে AMD প্রসেসরের ক্ষেত্রে কী হবে, দ্য ইনস্টলেশন প্রসেস অফ অ্যান AMD প্রসেসর ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য ইন্টেল প্রসেসর। দ্য ডিজাইন অফ অ্যান AMD প্রসেসর অলসো ভ্যারিজ ফ্রম দ্য ইন্টেল প্রসেসর। ইন্টেল প্রসেসরে কী হয় না, ইন অ্যান AMD প্রসেসর পিনস আর প্লেসড আউট ফ্রম দ্য প্রসেসর। এই AMD ক্ষেত্রে দেখবে প্রসেসরের নিচের দিকেগুলো এরকম পিন হয়। আর ইন্টেলের ক্ষেত্রে উল্টো, ইন্টেলের ক্ষেত্রে পিনগুলো থাকে সকেটে, আর AMDর ক্ষেত্রে পিনগুলো থাকে প্রসেসরে। তাহলে পিনগুলো যদি প্রসেসরে থাকে, মাদারবোর্ডে যেখানে আমরা বসাবো সেখানে হোল টাইপ থাকবে, সেই হোলের মধ্যে ঢুকে যাবে। আর ইন্টেলের ক্ষেত্রে পিনগুলো যদি সকেটে থাকে, মানে মাদারবোর্ডে যে সকেটটা থাকে সেখানে থাকে, তাহলে এখানে একটা ছোট 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 বল টাইপের জিনিস করা থাকে বা এরিয়া করা থাকে, সেখানে ওই পিনগুলো এসে কানেক্ট হয় এবং তার ফলে কানেকশানটা পায়। The pins of the AMD processor are inserted into the holes which are embedded in the CPU socket of the motherboard. বললাম যেটা AMD পিনগুলো হোলসের মধ্যে ঢুকে যায়, যেটা মাদারবোর্ডে সকেটের সঙ্গে করা থাকে। The load arm shifts the hole slightly and when we press it down the pins get gripped on the processor. যে লিভারটা আমরা থাকবে সকেটের সঙ্গে, সেই লিভারটা যে মুহূর্তে আমরা নিচের দিকে প্রেস করব, পিনসগুলো শক্তভাবে ওই হোলের মধ্যে আটকে যাবে, প্রসেসরের পিনগুলো আটকে যাবে, তার ফলে প্রসেসরটা টাইট হয়ে বসলো। Somehow, if it is not so, raise the arm to point it up straight and leave it to rest afterward. Doing this will ensure that the holes are wide open for the pins. যদি ঠিকঠাকভাবে এরকমভাবে না বসে তখন কী করতে হবে, আমাদের লিভারটাকে আবার একদম উপরের দিকে তুলে ওই হোলগুলো পুরোপুরি ওখানে ফ্রি করে নিতে হবে। তারপরে প্রসেসরটাকে বসালে দেখবে পিনগুলো পুরোপুরি সুন্দরভাবে ওই হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে লিভারটাকে আমাদের টাইট দিলে একদম পুরোপুরি আটকে যাবে। অ্যাভয়েড ইউজিং নচেস অ্যান্ড ইউজ এ গোল্ড এনগ্রেভড ট্রায়াঙ্গেলের অন এ CPU কর্নার টু কারেক্টলি লাইন আপ দ্য প্রসেসর ইন দ্য স্লট। ওই যে সকেটটা থাকে, প্রসেসরটা কীরমভাবে বসাবো, ধরো এটা সকেটটাও চৌকো, প্রসেসরটাও চৌকো, তাহলে কোন দিকটা কোথায় বসবে না, এই যে এখানে দেখছো এই অ্যারোটা, এই যে সাদা মতো অ্যারো, এই অ্যারোটা সাদা মতো, এখানে দেখছো এই সাদা মতো অ্যারোটা, এরকম একটা চিহ্ন এই সকেটেও থাকবে, এই সকেটও কোনো একটা দিকে থাকবে, হয় এদিকে নয় এদিকে নয় এদিকে এরকম থাকবে। ওই সকেটটা এই চিহ্নটার সঙ্গে এটা মিলিয়ে ওরম বসাতে হবে। যদি মিলিয়ে বসাই একদম খাপে খাপে সুন্দর মিলে যাবে, প্রসেসরটা সুন্দরভাবে সকেটে বসে যাবে। আর যদি উল্টো কোনো হয়, যেটা যদি ম্যাচ না করে, তাহলে প্রসেসরটা কিন্তু বসতে চাইবে না। সুতরাং তখন ক্ষেত্রে যদি আমরা জোর জবরদস্তি করি, তাহলে প্রসেসরের পিনগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। As soon as we successfully place the processor in the slot, press the arm by applying some pressure downwards until it clicks at its correct place and locks in. সাকসেসফুলি প্রসেসরটা স্লটে বসে গেলে ওই আর্মটা, মানে লিভারের যে আর্মটা, সেটা নিচের দিকে আমাদের আনতে হবে এবং একটা নচ আছে, সেই নচে ওটা লক করে দিতে হবে লিভারটা। ঠিক আছে, তো আজকে এই প্রসেসর পর্যন্ত করালাম, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে নাহলে। এর পরের এপিসোডে আমরা বাকি পার্টসগুলো এবং বাকি যে পার্টটা আছে সেইটা আমরা কভার করব। আজকে আর করাচ্ছি না, এই এপিসোডটা এই প্রসেসর পর্যন্তই করে আমরা এখানে এন্ড করছি, যাতে ভিডিও খুব বড় হয়ে গেলে তোমাদের দেখতেও খুব সমস্যা হয় বা বুঝতে সমস্যা হবে। সুতরাং ছোটো ছোটো এপিসোড হোক অসুবিধে নেই, কিন্তু ভেঙে যতখানি সহজ করে তোমাদের বোঝানো যায় সেই চেষ্টা যেমন আমরা করি, আজকেও ছিলাম, সেই জন্য আর বেশি দূর এগোলাম না। পরের দিন আমাদের বাকি যা এপিসোড আছে, বাকি যা পার্টসগুলো রয়ে গেল সেইগুলো, এবং তারপরে যা পরবর্তী যে স্টেপগুলো আছে সেইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।